হ্যালো অ্যাসপিরেন্ট, সবাইকে প্রস্তুতি অনলাইন কোচিং চ্যানেলের আরেকটি ভিডিওতে স্বাগত। আজকে শুভ মহালয়, দেবী পক্ষের সূচনা। তো তার সাথে সাথে আজকে 2রা অক্টোবর, আর 2রা অক্টোবর দিনটা আমাদের ভারতবাসীর কাছে খুবই একটা বিশেষ দিন। তো সেই দিন সম্বন্ধে আমরা সবাই জানি যে আজকের দিনে আমাদের মহাত্মা গান্ধী তিনি জন্মগ্রহণ করেছিলেন। তো মহাত্মা গান্ধী সম্বন্ধে আমাদের কম্পিটিটিভ এক্সামে কিছু কোশ্চেন যেগুলো আসার মতন বা এসে থাকে, সেই জাতীয় কিছু কোশ্চেন আমি এই ভিডিওতে আলোচনা করব। আমি কেবল কোশ্চেন অ্যান্সার করব, খুব বেশি ডিটেলসে না গিয়ে, আর চেষ্টা করব সেই সমস্ত মহাত্মা গান্ধী সম্বন্ধে আলোচনা করতে যেগুলো আমাদের কম্পিটিটিভ এক্সামের সঙ্গে সম্পর্কিত। ঠিক আছে, তো চলো ভিডিওটা শুরু করা যাক। আচ্ছা, আজকে 2রা অক্টোবর দিনটা কি দিবস হিসাবে পালিত হয়? না, অহিংসা দিবস হিসাবে পালিত হয়। কেন না, আজকের দিনে 1869 সালে মহাত্মা গান্ধী গুজরাটের পোরবন্দর শহরে জন্মগ্রহণ করেছিলেন। তো এটা অনেক সময় জিজ্ঞেস করা হয় যে মহাত্মা গান্ধী কত সালে জন্মগ্রহণ করেছিলেন। তো 1869 সালে 2রা অক্টোবর। আর তিনি একজন অহিংসাবাদী ছিলেন, তাই তার জন্মবার্ষিকী দিনটি তার কি উপলক্ষে পালিত হচ্ছে? না, অহিংসা দিবস হিসাবে পালিত হয়ে আসছে। এছাড়া এই দিন অর্থাৎ 2রা অক্টোবর আরেকজন বিশিষ্ট ব্যক্তির জন্ম হয়েছিল। তিনি কে? তিনি হচ্ছেন ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রী। তো 2রা অক্টোবরে মহাত্মা গান্ধী ছাড়াও ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রীও জন্মগ্রহণ করেছিলেন। ঠিক আছে, তাই পরীক্ষায় যদি এরকম থাকে যে 2রা অক্টোবর কে জন্মগ্রহণ করেছিলেন আর মহাত্মা গান্ধী অপশনে না থাকে, তাহলে কিন্তু কনফিউজ হবে না, কারণ এই দিনে আমাদের লাল বাহাদুর শাস্ত্রীও জন্মগ্রহণ করেছিলেন। এছাড়া 2014 সালে আজকের দিনে আজকের দিনটিকে কি হিসেবে পালন করা হচ্ছে 2014 সাল থেকে? তো আজকের দিনটিকে স্বচ্ছ ভারত দিবস হিসেবে পালন করা হচ্ছে, কারণ 2014 সালে বিজেপি সরকার আসার পর থেকে এই 2রা অক্টোবর দিনটি স্বচ্ছ ভারত দিবস হিসাবে পালন করা শুরু করে। ঠিক আছে, তো এটাও পরীক্ষায় আসতে পারে যে স্বচ্ছ ভারত দিবস কত সালে শুরু হয়েছিল? তো 2014 সালে শুরু হয়েছিল। আচ্ছা, এরপরে যদি প্রশ্ন বলি যে মহাত্মা গান্ধীর বড় ছেলের নাম কি, তাহলে কি হয়ে যাবে? না, মহাত্মা গান্ধীর বড় ছেলের নাম হচ্ছে হরিলাল। মহাত্মা গান্ধীর জ্যেষ্ঠ পুত্রের নাম হরিলাল। ঠিক আছে, চলো এরপরে যেটা হবে কি হতে পারে যে মহাত্মা গান্ধী নাথুরাম গডসের গুলিতে মারা গেছিলেন। সবাই আমরা জানি যে নাথুরাম গডসের গুলিতে তিনি মারা গেছিলেন। কত সালে মারা গেছিল সেটাও ইম্পর্টেন্ট। না, 30শে জানুয়ারি 1948 সালে, ভারত ঠিক স্বাধীনতা হওয়ার পরের বছরই 30শে জানুয়ারি 1948 সালে নাথুরাম গডসের গুলিতে তিনি প্রাণ হারান। আর এই 30শে জানুয়ারি দিনটি, যেদিন মহাত্মা গান্ধীর প্রাণ হারান, সেই দিনটি কি দিবস হিসেবে পালন করা হয়? না, জাতীয় শহীদ দিবস হিসাবে কিন্তু পালন করা হয়ে আসছে। তো 30শে জানুয়ারি 1948 সালে মহাত্মা গান্ধী নাথুরাম গডসের গুলিতে প্রাণ হারিয়েছিলেন, আর সেই থেকে 30শে জানুয়ারি দিনটি জাতীয় শহীদ দিবস হিসাবে পালন হয়ে আসছে। ঠিক আছে, এরপরে যে প্রশ্নটা, মহাত্মা গান্ধীর সমাধিস্থলের তাহলে নাম কি হয়ে যাবে? মহাত্মা গান্ধীর সমাধিস্থলের নাম কি? না, মহাত্মা গান্ধীর সমাধিস্থলের নাম হয়ে যাবে রাজঘাট। আচ্ছা, এর পরের প্রশ্ন কি হতে পারে যে 9ই জানুয়ারি পালিত হয় প্রবাসী ভারতীয় দিবস। এটা আমরা জানি, কারণ কোশ্চেনটা খুব রিপিটেড কোশ্চেন বলা যায়। 9ই জানুয়ারি কি দিবস হিসেবে পালিত হয়? প্রবাসী ভারতীয় দিবস হিসেবে পালিত হয়, বা NRI ডে হিসাবে পালিত হয়ে আসছে। তো এটা কেন হয়? না, 1915 সালে এই দিন দক্ষিণ আফ্রিকা থেকে মহাত্মা গান্ধী আমাদের দেশে ফিরে এসেছিলেন। তাহলে যদি বলা হয় যে মহাত্মা গান্ধী কবে দক্ষিণ আফ্রিকা থেকে দেশে ফিরে এসেছিলেন? 1915 সালে 9ই জানুয়ারি। আর দিনটি কি দিবস হিসাবে পালিত হচ্ছে? প্রবাসী ভারতীয় দিবস বা NRI ডে হিসাবে পালন করা হয়ে আসছে। আচ্ছা, তিনি দক্ষিণ আফ্রিকা গেছিলেন তাহলে কত সালে? না, 1893 সালে তিনি দক্ষিণ আফ্রিকা গেছিলেন। কেন গেছিলেন? না, দাদা আবদুল্লাহ অ্যান্ড সন্সের আইনজীবী হয়ে। তাহলে তিনি দক্ষিণ আফ্রিকা গেছিলেন 1893 সালে দাদা আবদুল্লাহ অ্যান্ড সন্সের আইনজীবী হয়ে। মহাত্মা গান্ধী দ্বারা প্রথম প্রকাশিত সংবাদপত্রটির নাম কি? যদি বলি যে মহাত্মা গান্ধী দ্বারা প্রকাশিত প্রথম সংবাদপত্রটির নাম, না, ইন্ডিয়ান ওপিনিয়ন। ইন্ডিয়ান ওপিনিয়ন মহাত্মা গান্ধী দ্বারা প্রকাশিত প্রথম সংবাদপত্র। আর এটি তিনি কোথা থেকে প্রকাশ করেছিলেন? না, দক্ষিণ আফ্রিকা থেকে প্রকাশ করেছিলেন। তাহলে ইন্ডিয়ান ওপিনিয়ন যে পত্রিকাটি তিনি দক্ষিণ আফ্রিকা থেকে প্রকাশ করেছিলেন।
আচ্ছা, এরপরে কি যে হতে পারে যে মহাত্মা গান্ধী হরিজন পত্রিকা ও নবজীবন পত্রিকাও সম্পাদনা করেছিলেন। তাহলে যদি বলি যে হরিজন পত্রিকা ও নবজীবন পত্রিকা সম্পাদনা কে করেন, তাহলেও কিন্তু আমাদের মহাত্মা গান্ধীজি হয়ে যাবে। গান্ধীজির আত্মজীবনীমূলক বইটির নাম কি, বা অটোবায়োগ্রাফিটার নাম কি, না মাই এক্সপিরিয়েন্স উইথ ট্রুথ। তার আত্মজীবনীমূলক বইটি বা অটোবায়োগ্রাফির নাম হচ্ছে মাই এক্সপিরিয়েন্স উইথ ট্রুথ। নিজের বায়োগ্রাফি যে নিজে লেখে সেটাকে অটোবায়োগ্রাফি, আর অন্য লিখে দিলে সেটা বায়োগ্রাফি হয়ে যায়। ঠিক আছে, তো এটা ইংরাজির বিষয়। আচ্ছা, গান্ধীজি রুশ লেখক লিও টলস্টয়ের রচনা দ্বারা প্রভাবিত হয়েছিলেন। তো পরীক্ষায় যদি এরকম আসে যে গান্ধীজি কার লেখা দ্বারা প্রভাবিত হয়েছিলেন, না রুশ লেখক লিও টলস্টয়ের রচনা দ্বারা তিনি প্রভাবিত হয়েছিলেন। মহাত্মা গান্ধীর রাজনৈতিক গুরুর নাম যদি আমি জিজ্ঞেস করি যে মহাত্মা গান্ধীর রাজনৈতিক গুরু কে ছিলেন, সেক্ষেত্রে হয়ে যাবে গোপাল কৃষ্ণ গোখলে। মহাত্মা গান্ধীর রাজনৈতিক গুরুর নাম ছিল গোপাল কৃষ্ণ গোখলে, যিনি সার্ভেন্ট অফ ইন্ডিয়ান সোসাইটির প্রতিষ্ঠাতা। গোপাল কৃষ্ণ গোখলে সার্ভেন্ট অফ ইন্ডিয়ান সোসাইটির প্রতিষ্ঠাতা এবং তিনি মহাত্মা গান্ধীজির রাজনৈতিক গুরু বলা চলে। আচ্ছা, গান্ধীজি রবীন্দ্রনাথ ঠাকুরকে কি উপাধি দিয়েছিলেন? গান্ধীজি রবীন্দ্রনাথ ঠাকুরকে গুরুদেব উপাধি দিয়েছিলেন। গান্ধীজি রবীন্দ্রনাথ ঠাকুরকে গুরুদেব উপাধি দিয়েছিলেন। তাহলে পরীক্ষায় যদি এরকম আসে যে রবীন্দ্রনাথ ঠাকুরকে গুরুদেব উপাধি কে দিয়েছিলেন, তো উত্তরটা হয়ে যাবে আমাদের গান্ধীজি। আচ্ছা, গান্ধীজিকে মহাত্মা আখ্যায় ভূষিত করেছিলেন কে? তাহলে ঠিক অপোজিট, মহাত্মা গান্ধীজিকে মহাত্মা আমরা যেটা বলি না মহাত্মা গান্ধী, তো এই মহাত্মা আখ্যায় ভূষিত কে করেছিলেন? রবীন্দ্রনাথ ঠাকুর। আর গান্ধীজি সুভাষচন্দ্র বসুকে কি উপাধি দিয়েছিলেন? নেতাজি। আমরা যে নেতাজি সুভাষচন্দ্র বসু বলি, এই নেতাজি উপাধিটা কে দিয়েছিলেন সুভাষচন্দ্র বসুকে? গান্ধীজি। আর গান্ধীজিকে প্রত্যুত্তরে জাতির জনক আখ্যা কে দিয়েছিলেন? সুভাষচন্দ্র বসু। তাহলে গান্ধীজিকে জাতির জনক আখ্যা কে দিয়েছিলেন? সুভাষচন্দ্র বসু। আর সুভাষচন্দ্র বসুকে নেতাজি আখ্যা দিয়েছিলেন বা নেতাজি উপাধি দিয়েছিলেন গান্ধীজি। আর এই গান্ধীজিকে জাতির জনক আখ্যাটা নেতাজি কোথা থেকে দিয়েছিলেন? না জাপান থেকে আজাদ হিন্দ রেডিও ব্রডকাস্টের মাধ্যমে। তাহলে গান্ধীজিকে জাতির জনক আখ্যাটি সুভাষচন্দ্র বসু কোথা থেকে দিয়েছিলেন? না তিনি এটি জাপান থেকে আজাদ হিন্দ রেডিও ব্রডকাস্টের মাধ্যমে এই আখ্যাটি দিয়েছিলেন। তখন তিনি জাপানে ছিলেন সুভাষচন্দ্র বসু। আচ্ছা, এরপরে আরেকটা প্রশ্ন হতে পারে যে বারদৌলি সত্যাগ্রহে অসাধারণ নেতৃত্বের জন্য বল্লভভাই প্যাটেলকে সর্দার উপাধি কে দিয়েছিলেন? না গান্ধীজি। বারদৌলি সত্যাগ্রহে অসাধারণ নেতৃত্ব দেওয়ার জন্য বল্লভভাই প্যাটেলকে সর্দার উপাধিটাও দেয় গান্ধীজি। আমরা যেটা বলি সর্দার বল্লভভাই প্যাটেল, এই সর্দার উপাধিটাও দিয়েছিলেন কিন্তু গান্ধীজি। আচ্ছা, গান্ধীজি দ্বারা প্রতিষ্ঠিত শ্রমিক সংগঠনের নাম কি যদি বলি? গান্ধীজি দ্বারা প্রতিষ্ঠিত শ্রমিক সংগঠনের নাম কি? তাহলে হয়ে যাবে মজুর মহাজন। মজুর মহাজন। ঠিক আছে। আচ্ছা, 13ই এপ্রিল 1919 সালে অমৃতসরে হওয়া জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের জন্য কাইজার ই হিন্দ উপাধি ত্যাগ কে করেছিলেন? না সেক্ষেত্রেও হয়ে যাবে কিন্তু মহাত্মা গান্ধী। 1919 সালে 13ই এপ্রিল অমৃতসরে হওয়া জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের জন্য মহাত্মা গান্ধীজি কাইজার ই হিন্দ উপাধি ত্যাগ করেছিলেন। আর এই হত্যাকাণ্ডের জন্য রবীন্দ্রনাথ ঠাকুরও তারা একটা উপাধি ত্যাগ করেছিলেন, সেটা কি না ব্রিটিশদের দ্বারা নাইট উপাধি। এই দুটোই তারা ত্যাগ করেছিলেন। একটা মহাত্মা গান্ধী ব্রিটিশদের দ্বারা কাইজার ই হিন্দ উপাধি ত্যাগ করেন এবং রবীন্দ্রনাথ ঠাকুর ব্রিটিশদের দ্বারা নাইট উপাধি ত্যাগ করে দেন এই মর্মান্তিক ঘটনার জন্য। মহাত্মা গান্ধী কি বলেছিলেন? মহাত্মা গান্ধীর একটা উক্তি কি ছিল, খুব জনপ্রিয় উক্তি, যে কংগ্রেস যদি দেশ ভাগ গ্রহণ করতে ইচ্ছুক হয় তবে তা হবে আমার মৃতদেহের উপর দিয়ে। তখন দেশ ভাগকে নিয়ে খুব শোরগোল উঠে গেছিল পাকিস্তান এবং ভারতকে ভাগ করা নিয়ে। তো তখন তিনি এই উক্তিটি করেছিলেন যে কংগ্রেস যদি দেশ ভাগ গ্রহণ করতে ইচ্ছুক হয় তবে তা হবে আমার মৃতদেহের উপর দিয়ে। তার মানে এখান থেকে বোঝা যাচ্ছে যে মহাত্মা গান্ধী মনে প্রাণে কখনোই চাননি যে দুটো দেশ আলাদা হয়ে যাক। তিনি বলেছিলেন তার আরেকটি উক্তি কি, চোখের বদলে চোখ নিলে সারা পৃথিবী একদিন অন্ধ হয়ে যাবে। এই জন্যই এই মতবাদ থেকেই বোঝা যায় যে তিনি একজন অহিংসবাদী ছিলেন। তিনি বলেছিলেন যে চোখের বদলে যদি চোখ নেওয়া হয়, আমি একজনকে যদি চোখ নিই তাহলে সেও যদি আমার চোখ নেয়, এরকম ভাবে যদি চলতে থাকে তাহলে একদিন গোটা পৃথিবীটাই অন্ধ হয়ে যাবে, পৃথিবীকে দেখার মতন আর কেউই থাকবে না। তাই এই উক্তিটাও মহাত্মা গান্ধীজি করেছিলেন।
আচ্ছা, 1922 সালে উত্তরপ্রদেশের গোরখপুরে হওয়া চৌরি চৌরার ঘটনার জন্য মহাত্মা গান্ধী অসহযোগ আন্দোলন ত্যাগ করেছিলেন। এটাও একটা ইম্পর্টেন্ট যে 1922 সালে উত্তরপ্রদেশের গোরখপুরে হওয়া চৌরি চৌরার হত্যাকাণ্ডের জন্য মহাত্মা গান্ধী অসহযোগ আন্দোলনটা ত্যাগ করেছিলেন। আর 1920 সালে অসহযোগ আন্দোলনটি হলো গান্ধীজির নেতৃত্বে হওয়া প্রথম গণ আন্দোলন। তাহলে 1920 সালে অসহযোগ আন্দোলনটি হলো গান্ধীজির নেতৃত্বে হওয়া প্রথম গণ আন্দোলন। ঠিক আছে। আচ্ছা, মহাত্মা গান্ধীর অসহযোগ আন্দোলনের প্রতীক কি ছিল বা সিম্বল কি ছিল? না তার সেই চরকা, যে চরকাটা ঘোরাতো সেই চরকা। মহাত্মা গান্ধীর অসহযোগ আন্দোলনের প্রতীক ছিল তার সেই চরকা। গান্ধীজিকে ব্রিটিশ প্রধানমন্ত্রী, তৎকালীন ব্রিটিশ প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল অর্ধনগ্ন বা রাজদ্রোহী ফকির বলে উপহাস করেছিলেন। মানে ভাবো কত বড় একজন মহান ব্যক্তি সম্বন্ধে কীরকম নিম্নমানের একটা মতবাদ। তো এটা তাদের পক্ষেই সম্ভব। তো যাই হোক, গান্ধীজিকে তৎকালীন ব্রিটিশ প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল অর্ধনগ্ন বা রাজদ্রোহী ফকির বলে উপহাস করেছিলেন। ঠিক আছে। 1924 সালে জাতীয় কংগ্রেসের একমাত্র বেলগাঁও অধিবেশনে গান্ধীজি সভাপতিত্ব করেছিলেন। এটাও মনে রাখবে যে জাতীয় কংগ্রেসের একমাত্র বেলগাঁও অধিবেশনে, যতগুলো জাতীয় কংগ্রেসের অধিবেশন হয়েছিল, একমাত্র বেলগাঁও অধিবেশনে সভাপতিত্ব করেছিলেন। আর সেটা কত সালে? 1924 সালে। সালটাও ইম্পর্টেন্ট। আচ্ছা, 1924 সালে ভারতে আসা ক্রিপস মিশনের প্রস্তাবকে, 1924 সালে ভারতে কে এসেছিল? না ক্রিপস মিশন। আর এই প্রস্তাবকে পোস্ট ডেটেড চেক বলে অভিহিত করেছিলেন কে? গান্ধীজি। তাহলে পোস্ট ডেটেড চেক বলে অভিহিত করেছিলেন ক্রিপস মিশনের প্রস্তাবকে কে? না গান্ধীজি। আচ্ছা, 1932 সালে পুনা চুক্তি স্বাক্ষর কাদের মধ্যে হয়েছিল যদি বলি? 1932 সালে কাদের মধ্যে পুনা চুক্তি স্বাক্ষর হয়েছিল? না ডক্টর বি.আর. আম্বেদকর ও মহাত্মা গান্ধী। 1931 সালে দ্বিতীয় গোলটেবিল বৈঠকে ভারতের জাতীয় কংগ্রেসের প্রতিনিধিত্ব করেছিলেন কে? মহাত্মা গান্ধী। তাহলে দ্বিতীয় গোলটেবিল বৈঠকটা কবে হয়েছিল? 1931 সালে। আর সেই বৈঠকে জাতীয় কংগ্রেসের হয়ে প্রতিনিধিত্ব কে করেছিলেন? মহাত্মা গান্ধী। এখান থেকে একটা জিনিস মনে রাখবে যে একমাত্র দ্বিতীয় গোলটেবিল বৈঠকেই কংগ্রেস অংশগ্রহণ করেছিল, আর তাতে প্রতিনিধিত্ব কে করেছিলেন? মহাত্মা গান্ধীজি। তো ঠিক আছে, মহাত্মা গান্ধী সম্বন্ধে এই কোটা কোশ্চেনই বারে বার রিপিটেডলি পরীক্ষায় আসতে দেখা যায় বা আসার মতন বলে আমার মনে হলো। তো সে কোটা নিয়ে আমি আজকে মহাত্মা গান্ধীজির জন্মবার্ষিকী উপলক্ষে আমি একটু আলোচনা করে দিলাম। আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগলো। ঠিক আছে, তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই মন দিয়ে পড়াশোনা করবে এবং ভালো থাকবে।